বিভা ক্যাফেতে আজ আপনারা শুনবেন এক অভিশাপের গল্প। যে অভিশাপের বলি হতে হয় জমিদার বাড়ির মেয়ে বউদের। কি সেই অভিশাপ জানতে হলে শুনতে হবে সুদেষ্ণা ঘোষের কলমে আজকের গল্প শ্যামলা গাঁয়ের কাজলা মেয়ে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প শ্যামলা গাঁয়ের কাজলা মেয়ে। জমিদার বাড়ির ছোট গিন্নি এক মাথা ঘোমটা টেনে এগিয়ে চলেছে বাড়ির পিছন দিকে। তার হাতে একটা সুন্দর রূপোর থালায় রকমারি খাবার সাজানো রয়েছে। তার পায়ের নুপুরের শব্দে নিস্তব্ধ জমিদার বাড়ির পিছন দিকটায় কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। বারবার ভয়ে ভয়ে পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখছে সে। মাথার ঘোমটাটা প্রায় থুতনি অব্দি নামানো তার। ভয়ে এমন আকাশ কালো করা মেঘলা ঠান্ডা বিকেলেও তার নাকের নিচে পাতলা ঠোঁটের ওপরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ভয়ে ছোট গিন্নির ঠোঁটটা তীর তীর করে কাঁপছে। বাড়ির পিছনে ওই এক চিলতে ভাঙা জায়গাটার কাছে যেতেই প্রচন্ড জোরে একটা মেঘ ডেকে উঠল। সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এতক্ষণ ধরে যেই ভয়টা পাচ্ছিল সেটাই হলো। বড্ড দেরি হয়ে গেছে আজ তার এখানে আসতে। তার ওপর এমন মেঘ করে আছে যে বিকেল 5টাকেই সন্ধ্যে 7টা মনে হচ্ছে। সেই হাড় হিম করা শব্দটা কানে আসতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। সামনের সেই কদম গাছের পাশ থেকেই শব্দটা লক্ষ্য করে সেদিকেই তাকালো ছোট গিন্নি। আর তৎক্ষণাৎ ভয়ে কেঁপে উঠল সে। কদম গাছের সাথে দড়ি বাঁধা কাঠের একটা দোলনা বানানো আছে সেখানে, আর সেই দোলনার উপরেই বসে আছে সে। তার লম্বা গোছা ভরা চুল আর লাল পেড়ে কাপড় পরে ক্যাচ ক্যাচ করে শব্দ করে দোলনাটা দুলছে ডাইনে বাঁয়ে। আর সেই ভীষণ দর্শনা নারী মূর্তি তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় আওড়ে চলেছে একটা ছড়া। বারবার মেঘ ডাকার শব্দ সাথে ঝমঝম করে বৃষ্টি পড়ার শব্দে সেই ছড়ার পুরোটা শোনা যায় না। তবুও ছোট গিন্নি ঠায় দাঁড়িয়ে থেকে শুনতে লাগলো সেই ছড়া। মাথায় চিরুনি মাকালাই বেগুনি জিভায় খাবে তখনই মাকা চাই ভালো বউ লাচে রাঙা রসের মুখ। ছড়া বলার সাথে সাথে বাড়তে লাগলো দোলনার গতি। ছোট বউ নিজের হাতে ধরে থাকার উপর থালাটা নামিয়ে রাখলো নিচে। কাঁপা কাঁপা গলায় বলল, আনছি মাথা মাকাল বেড়ার চিবায় খাতুই মনটি ভরে। পর আসবে আজকে রাতে, রাখবে তোকে আদর করে। সন্ধ্যা এলো বিকেল গেল, বেনারসি সাজেলো দোল দুলুনি খুকুমনি। খেয়ে নাও কাজল দিদি, ভাত আনছি তোমার জন্যে। হঠাৎ হঠাৎ করে ছড়াটা থেমে গেল। ছোট গিন্নি দুহাত জড়ো করে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জলে ভিজে একাকার হয়ে গেছে তার সব দামি শাড়ি, গা ভরা গয়না, চুলের খোঁপার ফুল, সবকিছু। এখন মন করছে ছুটে পালিয়ে যায়, কিন্তু পারছে না। কারণ
পালিয়ে গেলেই তার মৃত্যু হবে, আর তার সাথে এই বাড়ির সবার ভীষণ ক্ষতি হয়ে যাবে। এক প্রকার দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে ছোট গিন্নি। ছড়াটা থামিয়ে এবার দোলনা থেকে উঠে দাঁড়ায় সে। বৃষ্টির বেগ এতটাই জোরে যে মাত্র হাত সাতেক দূরে থাকা সেই লম্বা চুলের নারী মূর্তিটাকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না ছোট গিন্নি। সেই নারী মূর্তিটা এবার ঘাড় ঘুরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছোট গিন্নির দিকে তাকালো। সেই চেহারা দেখে সারা শরীরের রক্ত হিম হয়ে যায় ছোট গিন্নির। মনে হতে থাকে এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে সে। সেই নারী মূর্তির সারা শরীরের চামড়া খসে খসে পড়ছে, আর এক মাথা লম্বা চুল পায়ের গোড়ালি ছাড়িয়ে মিশে রয়েছে মাটিতে। তাতে বৃষ্টির জল কাদা মিশে একাকার হয়ে গেছে। তার চোখের ভিতর মনি বলতে কিছু নেই, শুধু এক ফালি সাদা রং যেন ঢেলে দিয়েছে কেউ। মুখের অভিব্যক্তি ব্যক্ত করা অসম্ভব। শুধু এটুকু বলা যায় যে তার মুখে ভেসে আছে সর্বগ্রাসী ক্ষুধা আর প্রচন্ড রকমের হিংসা। মাথার ডান দিকটা কাত হয়ে আছে একদিকে, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসছে লাল সাদা ভিজে ভিজে আঠালো এক রকমের তরল জাতীয় বস্তু। সেই তরল এসে পড়ছে তার লাল পেড়ে জড়ির শাড়িতে। ছোট গিন্নি থালাটা তার সামনে এগিয়ে দেয়, কিন্তু সেই নারী মূর্তির দৃষ্টি কেবল থাকে ছোট গিন্নির দিকে। ভয়ে কখন যে তার মাথার ঘোমটাটা খুলে গেছে খেয়াল নেই ছোট বউয়ের। সেই নারী মূর্তি কেন তাকিয়ে আছে তার দিকে? হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসে ছোট বউয়ের। তার সামনে রূপোর থালাতে সে নিজে হাতে বেড়ে এনেছে ভাত, ডাল, ভাজা কচু শাক, ভেটকির পেটি আর জলপাইয়ের টক। কিন্তু সেই দিকে নজর নেই কেন তার? তাহলে কি কিছু ভুল করলো সে? নানা রকম প্রশ্ন খেলে যায় নিজের মাথাতেই। ততক্ষণে প্রায় অনেকটাই এগিয়ে এসেছে তার কাছে সেই যমদূতের মতো ভয়ানক নারী মূর্তিটা। তার প্রচন্ড রাগের সেই দৃষ্টি সোজা গিয়ে পড়েছে ছোট গিন্নির ওপর। ভয়ানক সেই নারী মূর্তির চোখ দুটো ভাটার মতো জ্বলছে, যেন এক মুহূর্তেই তার লকলকে জিভ আর ধারালো নখ দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে তাকে। একটা কান ফাটানো শব্দে বাজ পড়ল খুব কাছে পিঠে কোথাও একটা, আর বাজ পড়ার সাথে সাথেই সেই নারী মূর্তি তীব্র একটা চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল ছোট গিন্নির ওপর। এতক্ষণে ছোট গিন্নি বুঝতে পারল কেন কাজলা তার ওপর ঝাঁপিয়ে পড়েছে। কারণ তার লাল পেড়ের শাড়ি আর মাথার ঘোমটাটা খুলে যাওয়া, এটাই হলো আসল কারণ তার এমন ক্ষিপ্ত হওয়ার। এই মুহূর্তে সেই প্রেতিনী কাজলা ছোট বউয়ের বুকের ওপর উঠে বসে আছে, আর তার মুখ দিয়ে টপ টপ করে লালা ঝরে পড়ছে। এমন ভয়ানক দৃশ্য নিজের চোখে দেখে ছোট বউয়ের মাথা ঘুরে যায়। চিৎকার করতে চায় কিন্তু পারে না, গলার স্বর বুঝে এসেছে তার। হঠাৎ শুধু একটা তীব্র যন্ত্রণা টের পায় সে নিজের গলার উপরে। তারপর সারা শরীরের শক্তি একত্রিত করে প্রচন্ড জোরে আর্তনাদ করে ওঠে সে। কিন্তু বজ্রপাতের আর বৃষ্টির শব্দে সেই শব্দ কোথায় যেন এক হাত গিয়ে মিলিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই তার। রূপোর থালায় সাজানো খাবার বৃষ্টির জলে পড়ে রইল। চোরদা, 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 শোন না, বাইরে আয়, বাইরে আয় একবার। কোত ঘরের বাইরের দরজাটার কাছে গিয়ে ঘরে বসে থাকা অমলকে লক্ষ্য করে ডাকে অমলের বোন কাদম্বী। কিন্তু বোন কাদম্বীর এই সময় তো এই ঘরে আসার কথা নয়। শুধু কাদম্বী কেন, জমিদার বাড়ির কোনো পুরুষই পছন্দ করে না এই হিসেবের ঘরে কোনো বাড়ির মেয়ে বউরা আসুক।
অমল বুঝল নিশ্চয়ই কোনো বড় রকমের গোলযোগ ঘটেছে বাড়িতে, তাই অমন করে ডাকছে তার বোন কাদম্বী। না হলে এমন সময় সে আর আগে তো কখনো আসেনি। অমল উঠে বাইরে এলো। কাদম্বী হাতে একটা লণ্ঠন নিয়ে দৌড় আগলে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। কি হয়েছে কাদম্বী? তুই একা এই ঘরে কেন এলি? বলেছি না তোর অল্প বয়স, আর এখানে বাইরের অনেক লোকজন আসে। এমন বৃষ্টি মাথায় এইখানে এলি কেন? আরে এসেছে কি আর সাদে, অনেক বারণ আছে জানি। বলছি চোরদা, তুই শিগগির একবার বাড়ি চল না। আরে আমি কাজ করছি তো, এখন কি করে যাব? ছোটদা, সব মনে হয়ে গেছে। মানে? ছোট বৌদি এখনো ফেরেনি। অমলের মুখ শুকিয়ে গেল কথাটা শুনে। রত্না ফেরেনি মানে? ছোট বৌদির আজ খাবার দাবার পাড়া ছিল। কিন্তু কেন ফেরেনি? তোরা কেউ যাসনি খুঁজতে? ছোট বৌদি বাড়ির পেছনে খাবার দিতে গেছিল দাদা, তাও সে বিকেল নাগাদ। তখন আকাশে ঘোর মেঘ ছিল, তারপরে এত বৃষ্টি। ভেতর বাড়িতে সবাই খুব চিন্তা করছে, কিন্তু কারোর সাহসে কুনোচ্ছে না ওই ধারে ওই ঝড় জঙ্গলের রাতে যেতে। দাদা তুই শিগগির চল না চোরদা। অমলের বুকের ভিতরটা কেঁপে উঠল। এখন প্রায় 6:30 বাজে। তার উপর এমন মুষলধারে বৃষ্টি। কোনো ক্ষতি করে দেয়নি তো সে তার বউ রত্নার? ভয় নিয়ে বাড়ির দিকে ছুটল অমল। যাবার আগে ডেকে নিল তার মেজদাদা অতুলকে, আর বর্দার উপর সমস্ত হিসেবের দায়িত্ব দিয়ে দিল। ভয় করছে দাদা, সে যা ভয়ানক। ছোট বৌদির যদি কিছু একটা হয়ে যায়। আহা কাদম্বরী, ভয় পাস না। ও তো শুধু শুধু কাউকে আক্রমণ করে না। নিশ্চয়ই কিছু ভুল করেছিল, কিন্তু কি ভুল করবে? কথাটা শুনে কাদম্বীর গলাটা কেঁপে গেল। তার মনে পড়ল তার ছোট বৌদির লাল পেড়ে শাড়িটার কথা। হ্যাঁ, আজ তো দুপুরে স্নানের পরে সেই শাড়িটাই পরেছিল তার বৌদি। কথাটা বাকিদের জানাতেই মাথায় বাজ পড়ে সবার। ভিতর বাড়িতে এসে এক মুহূর্ত সময় নষ্ট করে না অমল। বাড়িতে থাকা লেঠেলদের দল বেঁধে ডেকে নিয়ে যায় পিছনের দিকে, কিন্তু বেশিরভাগ জনই ভয়ে যেতে চায় না বাড়ির পিছনের দিকে। অগত্যা জমিদার বাড়ির ছেলে বউরা আর গুটি কয়েক লেঠেল নিয়ে যাওয়া হলো বাড়ির পিছনের দিকে। একটা গা শিরশির করা ভয় গলা চেপে বসে আছে সবার। আবার তার উপর এক নাগাড়ে বৃষ্টি, আর থেকে থেকে বজ্রপাত হচ্ছে। তারই সাদা আলোয় মাঝে মাঝে সবকিছু দিনের আলোর মতোই স্পষ্ট হচ্ছে চোখের সামনে। বৃষ্টিতে মশাল জ্বালার কোনো উপায় নেই, তাই কেবল টিমটিমে কাঁচের লণ্ঠন নিয়ে আসা হয়েছে। বউ মেয়েরা একসাথে এর ওর হাত ধরে আছে সবাই। একটা ভয়ানক গা শিরশির করা ভয় সবার মাথা চেপে বসে আছে। গলা ক্রমশ শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি পিছন থেকে এসে কেউ আক্রমণ করে বসল। ছোট বউ রত্নার সদ্য বিয়ে হয়েছে, মাস 3 হলো। এর মধ্যেই এত বড় বিপদ। তার গায়ে এখনো নতুন বিয়ের গন্ধ যায়নি। অমলের বুক কষ্টে আর হিমশীতল ভয়ে ফেটে যাচ্ছে, কিন্তু সে কিছু বলছে না। জলকাদা ডিঙিয়ে যখন ওরা বাড়ির পিছনের দিকে এলো, নির্জন শান্ত অন্ধকারে সেই ছড়াটা শুনতে পেল সবাই। হ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বরে কোনো নারী মূর্তি বলে চলেছে, দোল 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 দোলুনি, রাঙা মাথায় চিরুনি, মাকালাই বেগুনি, জিভায় খাবে তখনি, মাকা চাই ভালো বউ, লাজে রাঙা
রসের মুখ। এই ছড়াটা সবাই জানে এই জমিদার বাড়ির। এই ছড়া আজ থেকে 100 বছর ধরে কদমতলার দোলনায় বসে বসে গাইছে কাজলা। এই বাড়ির সবচেয়ে বড় অভিশাপ। সবার চোখ অন্ধকারে ক্ষীণ আলোতে সেই লম্বা খোলা চুলের দিকেই নিবিষ্ট থাকলো, আর অমন ভয়ে ঘামতে লাগলো। কিন্তু অমলের চোখ তার সদ্য বিবাহিতা বউকেই খুঁজছে। নিজের হাতে একটা লণ্ঠন নিয়ে সমস্ত ভয়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেল সে। চারপাশ খুঁজতেই সে দেখল ভাঙা ঘরটার সামনে অঘরে শুয়ে আছে রত্না, জমিদার বাড়ির ছোট গিন্নি। তার পাশের উপর থালায় রাখা আছে দুপুরে রত্নার আনা খাবার। তবে সেইগুলো বেশিরভাগই খাওয়া হয়ে গেছে আধ খাওয়া করে। রত্নার গা ভরা গয়না, দামি লাল পেড়ের শাড়ি কাদা জলে মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো। তার শ্বাস প্রশ্বাসের কোনো হাঁপড় নেই। এত সময় ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে সারা শরীর তার সাদা হয়ে ফুলে গেছে। তাকে দেখে তার শরীরে প্রাণ আছে কিনা বোঝা দেয়। অমল লণ্ঠনটা নামিয়ে রেখে লাজ লজ্জার ভয়কে উপেক্ষা করে এগিয়ে গেল রত্নার দিকে। রত্নাকে কোলে নিয়ে তার বুকের কাছে কান পেতে শোনার চেষ্টা করলো বুকের ধুকপুক শব্দটা। অনেকটা সময় কান পেতে তবে শুনতে পেল সে খুব ধীরে ধীরে ধুকপুক শব্দ হচ্ছে। কিন্তু গলার একদিকে তীক্ষ্ণ নখের আঁচড়ে অনেকটা মাংস উঠে এসেছে তার। সেখান থেকে রক্ত পড়ে লালচে টাটকা দাগ হয়ে গেছে। তবুও বেঁচে আছে দেখে অমলের বুকের থেকে পাথর নেমে যায়। বাড়ির বাকিদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, বেঁচে আছে, বেঁচে আছে দাদা, কাদম্বি, বড় বৌঠান, শিগগিরই এসো, নিয়ে চলো রত্নাকে। কবিরাজ মশাইকে খবর দে লকা, যা যা যা, শিগগিরই যা। সবার মনে যেন বল এলো এইটুকু শুনে। সবাই মা কালীকে ডাকতে লাগলো এই বিপদ থেকে বাঁচানোর জন্য। কিন্তু কারোর এক পা এগোনোর সাহস হলো না, কারণ ততক্ষণে ছড়া কাটা ছেড়ে কাজলা তার ভয়ানক রূপ নিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছে অমলের। বিভৎস কুচকুচে কালো লম্বা একটা নারী মূর্তি, যে এই জগতের কেউ নয়, কিন্তু এই জগতেই মৃত্যুর পরেও সে আছে এই গোস্বামী জমিদার বাড়ির বিভীষিকা হয়ে। তবে অমলের সেদিকে নজর নেই। সে ব্যস্ত তার স্ত্রীকে নিয়ে। কাজলার মুখ দিয়ে বিভৎস একটা গড় গড় শব্দ আসছে, আর তার দৃষ্টি একেবারে অমলের দিকে স্থির। সাবধান, তোর পেছনে। মুহূর্তেই অমল সামনে তাকিয়ে দেখল তার পিছনে এসে দাঁড়িয়েছে এই গোস্বামী জমিদার বাড়ির সেই বহু পুরনো অভিশাপ কাজলা। তার চোখে মুখে প্রচন্ড রাগ খেলা করে বেড়াচ্ছে। রত্নাকে অমলের সাথে দেখে তার মুখের অভিব্যক্তি যেন নিমেষেই বদলে গেল, আর তার মুখ থেকে বেরোনো আঠালো লালচে লালা ফেলে দিল অমলের ওপরে। চটচটে সেই আঠায় বমি হয়ে গেল প্রায় অমলের। মাথাটা ঝিমঝিম করে উঠল ওর, আর সেই সুযোগে সেই ভয়ানক নারী শরীর আরো সহজে আক্রমণ করতে পারল রত্নাকে। খুবলে নিতে চাইল রত্নার শরীরের মাংস, কিন্তু নিজের পিঠ দিয়ে সেই আঁচড় আটকালো অমল। তারপর নিজের শরীরের শেষ শক্তি দিয়ে রত্নাকে কোলে তুলে নিয়ে অন্য হাতে লণ্ঠনটাকে ছুঁড়ে মারল সেই অভিশাপের গায়ে। আর তার সঙ্গে সঙ্গেই সে তার স্ত্রীকে কোলে করে নিয়ে সেই জায়গা থেকে ছুটে বেরিয়ে আসে। কতবার বারণ করলুম, শুনলি নিকা?
এমনি ধারা মেয়ে ছেলের এইটাই হইবে। বলি তোকে কমবার তো বারণ করা হলেনি ক? নিজের নয় ভয় ডর নাই, আমার ছেলেটারে কত বড় বিপদের মুখে ফেলাইছিলি বল দিনি। আমারই ভুল, কোত্থেকে কি বউ আনিছি, না জানে কাজের সিঁড়ি, না শুনে দুই কান কথা। হরি 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 হরি। বীরুবালা দেবী সারা ঘরময় গোবর জল ছেটাতে ছেটাতে কথাগুলো বলছেন রাগে গজগজ করতে করতে। তার সমস্ত রাগ গিয়ে পড়েছে তার নতুন বৌমা রত্নার উপরে। তার মতে বিয়ের হিসেবে রত্নার বয়স বেশি, প্রায় 20-র কাছে। তার উপরে বাপের ঘরের থেকে তেমন কিছুই দিতে পারেনি, তবে মুখশ্রী সুন্দর। সবচেয়ে বড় কথা, এ বাড়িতে ফর্সা রঙের কোনো বউ এলে তাকে কি আর এই বাড়ির অভিশাপ বাঁচতে দেবে? ফর্সা রং মানেই এ বাড়ির অভিশাপ। মা চুপ করো তো, দেখো তো ছোট বৌদির গলার কাছে কতটা আঁচড় দিয়েছে। আমার তো ভয় করছে এখন কিছু না হয় যেন। ভাগ্যিস পাঁচু ঠাকুরের লোহার নোয়া ছিল হাতে, তাই বলে এ যাত্রায় প্রাণে বেঁচে গেল। ছোট বৌদির না হলে যে কি হতো। কাদম্বী কথাটা বলল তার সবচেয়ে প্রিয় তথা তার খেলার একমাত্র সখী, তার ছোট বৌদিকে তালপাখায় বাতাস করতে করতে। কয়েকবার তারে মানা করছি উমাগির সামনে ঘুমটা দিয়ে যাইতে, লাল কাপড় দেখাইলে ও তারে শেষ করে। রঘুবীরের অশেষ কৃপায় রক্ষা পাইছে এ যাত্রায়, নইলে তো এতক্ষণে ওমাগির পেটে যাইতো। ওরে কতবার আমি কইছি তাড়াতাড়ি খাইতে দিবি, তা না, মহারানী বেলা পড়লে গেছেন খাওয়াইতে, তাও আবার রূপ দেখাইয়া ঘুমটা সারা। আরে তোর নতুন বিয়ের গায়ের গয়না, সিঁথি পড়া সিন্দুর, ওর তো লোভ লাগবেই। বলে তোকে কত করে কইলাম এ বাড়ির বড় সাপ রইছে, অনেক সামলাই চলতে হইবে। বলি শাউরি মায়ের কথা শুনতে কেন যে বড় জ্বালা হয় জানি নে বাপু। এই কাদম্বী, তোর ছোট দাদারে কয়ে দিবি মাওলাই চণ্ডীর থাইন থেইকা না জারাইনি আইলে ও শরীর থেইকা উমাকি রাতটা যাইবে না। এখন যেন তোর দাদা বেশি সোহাগ না করে দেখিস। সে যে হকলের সামনে দিয়া বউরে একবারে কোলে লিয়ে আইলো, রাম 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 রাম। বেবে গো, মান সম্মানের মুখে জাঁটা, কি ছেলে পেটে ধইলাম গো। দাদা বৌদির সামনে বউরে একের ড্যাং ড্যাং কইরে কোলে তুইলে নিয়ে আইলো। কি বলছো মা? ছোট বৌদির শরীরে সেই আত্মা এখনো আছে? কেন মইনে নাই তোর? ও হ্যাঁসড়াইলে ওর আত্মা সব সময় ঢুকবে ওর ভেতর। বউ মানুষদের সাথে বড় ঘর কইতে যে ভালোবাসে ও মাগি, নিজের ইচ্ছের সব মিটাইবে ওরে দিয়া। তাই ওর পছন্দের কিছু জিনিস দিবি নাই ওরে। তারপর বড় বৌমার উদ্দেশ্যে আদেশের সুরে বলেন, বলি ও বড় বৌমা, ঠাকুর সেজে বসে না থেকে ছোট বৌমার ঘর থেকে সব লাল শাড়ি বের করে নাও, সব গয়না খুলে নাও গা থেকে। ওকে এখন না জারাইনো অবধি এসব সুমাবা না, তাইলে বড় বিপদ হইবে। তারপরে নিজের মনেই বক বক করতে করতে জল ছেটাতে ছেটাতে ঘর থেকে চলে যান বীরুবালা দেবী। কবিরাজ এসে ওষুধ দিয়ে গেছে, গলায় হলুদের প্রলেপ লাগিয়েছে, লবণ চিনির জল খাওয়ানো হয়েছে। এতক্ষণের বৃষ্টি ভেজা ঠান্ডা শরীরটা যেন এতক্ষণে একটু গরম হয়েছে। এক নাগাড়ে কয়েকজন চাকরানী আর বৌমা মিলে গরম সেঁক দিচ্ছে তার হাতে পায়ে। তবে জ্ঞান আসেনি এখন, অঘরে পড়ে আছে সে তার বিছানায়। শুধু কাদম্বী নয়, বাড়ির বড় মেজ সব বউ তাদের ছোট যা রত্নাকে সবার সাধ্যমতো সেবা করছে। তবে মেজ বউয়ের 9 মাস, ভরা পুয়াতি। বাপের কুলে তেমন কেউ নেই বলে এইখানেই সে আছে। তবে সেও বড় ভয়ে আছে, তার মেয়ে যদি সাদা চামড়ার হয়। বাইরে থেকে অমল ছটফট করছে তার সদ্য বিবাহিতা স্ত্রীর
খোঁজ নেওয়ার জন্য। কিন্তু মেয়ে মহলে তার ঢোকা বারণ। অমলের মনে হচ্ছে এই সব ঘটনার পিছনে সে নিজে দায়ী, কারণ সেই বিয়ে করে এনেছে রত্নাকে। বিয়ের আগে কিচ্ছুটি জানানো হয়নি তাকে। পাছে বাড়ির লোক মেয়ে দিতে ভয় পায়। আশেপাশের গ্রামের লোকেরা অনেকেই জানে এই বাড়ির অভিশাপের কথা, তাই তার মা অনেক দূরের গ্রাম থেকে এই মেয়েকে নিয়ে এসেছে বউ করে। তার উপরে রত্নার বাবার অবস্থা খুবই খারাপ। দুবেলা ভাগ চাষির কাজ করে ভাতও জোটে না তার উপর মেয়ের গায়ের রং যে খুব ফর্সা সেটাও নয়। তাই মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় ছিল সে। কিন্তু এ বাড়িতে যে সাদা চামড়ার মেয়ে আনা যাবে না, আনলেই বিনা দোষে মরতে হবে তাকে। যেভাবে চলে যেতে হয়েছে এ বাড়ির অনেক মেয়ে বউকে। রত্নার বাবা মা জমিদার বাড়িতে বিয়ে দিতে পারবে সেটা কোনোদিনও ভাবেনি। তারা যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলেন। কিন্তু অমলের ভয় হচ্ছিল তার নতুন বউয়ের ভবিষ্যৎ নিয়ে। ছোটদা, ঘরে আয়, বৌদির জ্ঞান ফিরছে। কাদম্বির ডাকে একেবারে ছুটে গেল সেই অমল, যেন এটার অপেক্ষায় ছিল সে। রত্নাকে বিছানায় চোখ মেলে শুয়ে থাকতে দেখে বুকে একটা বল এলো অমলের। কাছে গিয়ে রত্নার হাতটা চেপে ধরল। ছোটদা, মা কিন্তু বারণ করছে, এখন ছোট বৌদির সাথে বেশি থাকিস নে তুই। কাজলা ওর গলায় আঁচড় দিয়েছে, চণ্ডীতলায় না নিয়ে গেলে এর সুরাহা হবে না কিন্তু। বলেই কাদম্বি চলে গেল রান্নাঘরের দিকে। অমল গোস্বামী জমিদার বাড়ির বাকি পুরুষদের তুলনায় অনেকটাই আলাদা স্বভাবের। জমিদার রায়প্রতাপ গোস্বামীর কনিষ্ঠ পুত্র অমল গোস্বামী। জমিদার রায়প্রতাপ গোস্বামীর হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু তার কনিষ্ঠ পুত্র একেবারেই তার বিপরীত। তার নরম মন, দয়ার শরীর। এই গ্রামের কোনো প্রজা হোক কিংবা দরিদ্র অসহায় মানুষ, সবার বিপদে আপদে এগিয়ে আসে অমল। পুরো ঘর ফাঁকা হয়ে যেতেই অমল রত্নার খুব কাছে মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে, রত্না, রত্না, ঠিক আছো তো? রত্না কোনো কথা বলে না, সোজা তাকিয়ে থাকে বাড়ির ছাদের দিকে। তার গলায় কাটা ক্ষতটা থেকে একটা লালচে আঠালো তরল নির্গত হচ্ছে। কেমন যেন গা গুলিয়ে ওঠে অমলের। তবু নিজের স্ত্রীকে নিজের আরো কাছে ডেকে এনে মাথায় হাত বুলোতে থাকে। রাতের অন্ধকারে টিমটিমে মোমবাতির আলোতে অমল বুঝতেই পারে না রত্নার চোখগুলো কি বিভৎস ভাটার মতো জ্বলছে, আর তার মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ ধারালো দুটো সদন্ত। মেজ বউয়ের প্রসব বেদনা উঠেছে, চিৎকারে ভরে উঠেছে চারপাশের পরিবেশ। এখন মাঝরাত, একটা দুটো রাতচরা পাখির ডাক ছাড়া আর গাছের পাতায় পাতায় ঘষা লেগে একটা অস্পষ্ট মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। একমাত্র মেজ বউয়ের প্রসব বেদনার কষ্টকর আর্তনাদ ছাড়া। পুরো শ্যামলা গ্রাম এখন নরম চাদরে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। জমিদার বাড়ির মেয়ে বউরা একরকম ছুটোছুটি করছে। শাশুড়ি মা বীরুবালা দেবী ঠাকুর ঘরে হত্যে দিয়ে পড়েছেন নাতির কামনায়। দাইমাকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছেন পাশের গ্রাম থেকে। তাকে আনতে পাঠানো হয়েছে ৩-৪ জন পাইক বরকন্দাজ দিয়ে। রত্নার সেদিনের ঘটনার পরে মাঝখানে কেটে গেছে আরো ৫-৭ দিন, কিন্তু এর মধ্যে যতবারই চণ্ডীতলায় ঝাড়ানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে ততবারই কোনো না কোনো বাধা পড়েছে। তাই এখনো অবধি ওলাই চণ্ডীতলার মাঠে তাকে নিয়ে যাওয়া হয়নি। অমলের শরীরটাও ভালো যাচ্ছে না, কেমন যেন শুকিয়ে মতো গেছে এই কদিনেই।
আর সেদিনের পর থেকে রত্না কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সেই হাসি খুশি লাস্যময়ী ভাবটা তার আর নেই। মাছ মাংস খাওয়ার পরিমাণ বেড়েছে তার। অমল বুঝতে পারছে তার সেই শান্ত রত্না আর এই রত্নার মধ্যে বিস্তর ফারাক। কিন্তু কেন যে এই পরিবর্তন তা অমল বুঝতে পারছে না। সেদিন সারা রাত প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করার পরে জমিদার বাড়ির মেজ গিন্নি বাচ্চা প্রসব করল একেবারে ভোরবেলাতে। কলাপোতার দাইমা এসে এই বাড়ির প্রত্যেককে বাচ্চা প্রসব করায়। এবারও তিনিই এসেছিলেন। ভোর হতেই দাইমার চিৎকার শোনা গেল, মেয়ে হয়েছে গো, মেয়ে হয়েছে, বাড়িতে লক্ষ্মী এসেছে। সারা বাড়ি ভরে উঠল লক্ষ্মীর কান্নার শব্দে। মেজ বউ ঈশ্বরের কৃপায় বেশ সুস্থই রয়েছে। রত্না এতক্ষণ ঘুমিয়েছিল। এত চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় তার কানে প্রবেশ করেনি। কিন্তু বাচ্চার শব্দ কানে পেতেই সে তাড়াতাড়ি ছুটে চলল সেই বাচ্চাটিকে কোলে নেওয়ার জন্য। রত্না কেমন যেন আলুথালু ভাবে ছুটল বাচ্চাটাকে নেওয়ার জন্য। রত্নার গলার কাছে তখনও দগদগে সেই ঘা, 4টে নখের আঁচড়ের দাগ। এই কদিন সে ঘর থেকে উঠোনে অব্দি পা দেয়নি। রত্নার মনে হয়েছে যতবারই সে মাথা তুলে দাঁড়িয়েছে ততবারই তার মাথাটা যেন টলছে, কেউ যেন ওকে টানছে। নিজের মধ্যে থাকেনি রত্না। নিজের ঘরে দাইমা আর বাকি বউদের সাথে শুয়েছিল মেজ গিন্নি। তার পাশেই রাখা ছিল তার নবজাতিকা। কিন্তু শাশুড়ি মায়ের মুখ সহ বাকিদের মুখ ভার। পৃথিবীতে প্রথম আসার আনন্দে হাত নেড়ে নেড়ে খেলছে সেই নবজাতিকা। কিন্তু সেই নবজাতিকা বুঝতেই পারেনি নিজের অজান্তেই সে কত বড় ভুল করে ফেলেছে। তার গায়ে প্রথম সূর্যের আলো এসে পড়েছে জানলা দিয়ে। তাতেই তার গা থেকে ছিটকে বেরোচ্ছে সোনার মতো আলোর ছটা। নবজাতিকার মুখশ্রী সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো। কি অসাধারণ চোখ, নাক, মুখশ্রী। সাক্ষাৎ যেন দেবী প্রতিমা স্বয়ং এসে বিরাজ করছে মেজ গিন্নির কোলে। সেই দিকে তাকিয়ে একজন মায়ের সবচেয়ে বেশি আনন্দ হওয়ার কথা, কিন্তু সেখানে মেজ বউয়ের সবচেয়ে বেশি ভয় করছে। মেজ বউ নিজের চোখের সামনে দেখছে তার জারতুতো জায়ের ছোট মেয়েটা কিভাবে তড়পে তড়পে মরেছিল শুধুমাত্র এই গায়ের রং উজ্জ্বল ফর্সা হওয়ার জন্য। এই বাড়ির সেই অভিশাপ। প্রচন্ড কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়েও নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে সারা গায়ের রোম শিহরিত হয়ে যাচ্ছিল তার। একটা শব্দ করে দরজাটা খুলে যেতেই রত্না ঘরের ভিতরে প্রবেশ করল। রত্নার দৃষ্টি সদ্য নবজাতিকার দিকে। সোজা ঘরে ঢুকেই সে প্রথম নরম কাপড়ের পুটলি থেকে কোলে নিয়ে নিল নবজাতিকাকে। দোকানে সোনার জিনিস কিনতে গেলে যেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, সোনার চেহারা ঠিক সেইভাবেই তীক্ষ্ণ সোন দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল রত্না। আর মুহূর্তের মধ্যেই তার কান দুটো কেমন যেন রাগে লাল হয়ে গেল। নাকের পাটাগুলো ক্রমশ ফুলতে লাগলো তার। গরম শ্বাস গিয়ে পড়ল নবজাতিকার শরীরে। ধীরে ধীরে চোখ মুখের অভিব্যক্তি ক্রমশ বদলে যেতে থাকলো রত্নার। চোখের কালো মণিগুলো হঠাৎ যেন ফ্যাকাশে হতে শুরু করলো, আর গলার ঘায়ের অংশটা থেকে চুইয়ে চুইয়ে পড়তে থাকলো রস। এমন দৃশ্য দেখে তড়িঘড়ি তার কোল থেকে নবজাতিকাকে ছিনিয়ে নিল কাদম্বী। কাদম্বীর বুকটা ভয়ে দূর করছে। নবজাতিকার গায়ের রং সাদা। এটাই এখন বাড়ির সকলের মাথার একটা দুশ্চিন্তার কারণ। নবজাতিকাকে কোলে নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতেই একবার পিছন ঘুরে দেখল কাদম্বী।
ধীরে ধীরে কেমন যেন কাজলার মতোই আকৃতি নিচ্ছে তার আদরের ছোট বৌদি। 14 দিনের বেশি হয়ে গেলেই তার শরীর থেকে তাকে আর ছাড়ানো যাবে না। অথচ 7 দিন হয়ে গেল, এখনো ওলাই চণ্ডীতলার মাঠে বৌদিকে নিয়ে যাওয়া হলো না। দক্ষিণে জানলার কাছে মাথার চুল ছেড়ে লাল রঙের শাড়ি পরে চতুর্দশী চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল রত্না। কার্তিক মাসের রাতের ঠান্ডা হাওয়া বইছে, তবুও কেমন যেন ঠায় দাঁড়িয়ে থেকে রত্না তাকিয়ে আছে সেদিকে। তার ঘর থেকে সমস্ত লাল কাপড়গুলো নিয়ে চলে যাওয়ায় সে বড় জায়ের ঘর থেকে কাপড় নিয়ে এসেছে, তার গয়না নিয়ে এসেছে, নতুন বউয়ের মতো করে সেজেছে আবার সে। পিছন থেকে রত্নার অস্পষ্ট কালো অবয়ব লক্ষ্য করছিল অমল। রত্নার মোটা বেনি প্রায় কোমর অবধি ঝুলছে, তাতে লাগানো আছে সোনালি জড়ি। অমলকে বহুবার বারণ করা হয়েছে রত্নাকে ছেড়ে থাকতে, কিন্তু অমল শোনেনি। অন্য কারো কাছে রত্নাকে রেখে সে নিজে খুব একটা শান্তিতে থাকতে পারবে না। তার উপর একটা অজানা কারণবশত রত্নার উপর একটা আলাদা আকর্ষণ একভাবে অনুভব করছে সেদিনের পর থেকে অমল। একরকম নাওয়া খাওয়া প্রায় ভুলে গেছে অমল। সে নিজের স্ত্রীর ওপর যথেষ্ট দায়িত্ববান ছিল, কিন্তু এমন আসক্ত ছিল না। অমল চোখ বিস্ফারিত করে দেখছিল রত্নাকে। রত্নার ঠান্ডা লেগে যাবে বলে অমল রত্নার উদ্দেশ্যে বলে, এখানে এসে শো রত্না, বেশ রাত হয়েছে, আর ওখানে দাঁড়ালে তোমার ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, মেজু বৌঠানের মেয়েকে দেখে কেন এমন করলে? সবাই তো তোমাকেই খারাপ বলল। রত্না এবার ধীরে ধীরে পিছনের দিকে ঘুরে তাকালো। তার আর অমলের মুখ এখন সামনাসামনি। অমল রত্নার দিকে তাকিয়ে আরো একবার মুগ্ধ হয়ে গেল। টানা লম্বা করে সিঁদুর পড়েছে রত্না, তার সাথে এক গা গয়না। রত্নাকে একটু কাছে পেতে ইচ্ছে করল অমলের। রত্না তার নূপুর পরা পা নিয়ে রুমঝুম শব্দে হাঁটতে হাঁটতে অমলের কাছে এসে বসল। অমল রত্নার হাতে তার হাত ঠেকাতেই সারা শরীরে একটা শিহরণ অনুভব করল। রত্নার শরীর বরফের মতো ঠান্ডা। বহুদিন আগে মানুষ মারা গেলে তার শরীর ঠিক যেমন ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমন। অমল ভয়ে ভয়ে তাকালো রত্নার দিকে, আর রত্নার যে চেহারা দেখল তা দেখে যে কোনো স্বাভাবিক মানুষের সমস্ত চিন্তা বুদ্ধি লোপ পাওয়ার কথা। অমল দেখল রত্নার চোখের ভিতর কোনো মনি নেই, সেখানে রয়েছে সাদা ফ্যাকাশে রং। হঠাৎ রত্নার গলা থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে এলো। অমলের কান মাথা ঝাঁঝিয়ে সেই কণ্ঠস্বরে বলতে লাগলো, বাড়ির নতুন মেয়ে এসেছে, ফর্সা সাদা ধবধবে। সাদা ফর্সা মেয়ে যে বাড়িতে আসতে পারবে না, তাকে চিবিয়ে চিবিয়ে খাবো আমি, চিবিয়ে চিবিয়ে খাবো। বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা। সামনে শনিবারই আমি খাবো, শেষ করবো তাকে। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল অমলের। নিজেকে কোনো মতে রত্নার কবল থেকে ছাড়িয়ে পাঁচু ঠাকুরের দেওয়া মাদুলিটা গলায় পরে নিল সে। অমল বুঝতে পারল এটা তার স্ত্রী রত্না নয়, কারণ কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে এমনভাবে থাকা সম্ভব নয়। রত্নার এখন সমস্ত বৈশিষ্ট্য কাজলার সঙ্গে মিলে গেছে।
অমলের বুঝতে এতটুকু অসুবিধে হলো না যে তার স্ত্রীর শরীরে এখন বাসা বেঁধেছে সেই পিশাচিনী। বাইরে থেকে পড়া চাঁদের আলোয় আর ঘরের মধ্যে থাকা সামান্য মোমবাতির আলোতেই অমল দেখতে পেল রত্নার কোনো ছায়া দেওয়ালে পড়ছে না। তবে কোনো রকম উচ্চবাচ্য করল না অমল। এখন সে ভয় পেলে তার স্ত্রীর ক্ষতি হতে পারে। সে চুপ করে পাশ ফিরে শুয়ে থাকল পরের দিনের সকালের অপেক্ষায়। ওলাই চণ্ডীতলায় আজও নিয়ে যাওয়া হয়নি রত্নাকে। আজও ঘোড়ার গাড়ি তৈরি থাকলেও আচমকাই ঘোড়াগুলো মারাত্মক জোরে চিৎকার করতে থাকে। কিছুতেই গাড়ি টানতে চায় না। বেশি জোর করলে সেই ঘোড়ার গলা দিয়ে রক্ত উঠে ঘোড়াটা মারা যায়। বাকি দিনগুলোর মধ্যে সেদিনও কিছু না কিছু করে বাধা পড়ল। নবজাতিকাকে সবসময় চোখে চোখে রাখা হচ্ছে, পাছে রত্না তার কোনো ক্ষতি না করে দেয়। সকালবেলা উঠে বাড়িতে কোথাও রত্নার খোঁজ পাওয়া যায়নি। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরে রত্নাকে পাওয়া গেল বাড়ির পিছন দিকে। সেখানে ফেলে রাখা পচা খাবার, মাছের অবশিষ্ট সবকিছুকেই সে খুঁজে খুঁজে বার করে খাচ্ছে। তার খাবার ভঙ্গি বিভৎস। দুই হাতে মুঠো করে নোংরা পচা খাবার তুলে তুলে খাচ্ছে সে। এই দৃশ্য দেখার পরে বীরবালা দেবী তার গায়ে গঙ্গার জল ছিটিয়ে দিতেই রত্না যেন হুঁশ ফিরে পেল। সাধারণ অবস্থায় রত্না তখন কিছুতেই মনে করতে পারল না যে সে কিভাবে এখানে এলো এবং কেনই বা এই সমস্ত পচা খাবার সে খাচ্ছিল। সারাদিন একরকম শুয়েই কাটল রত্নার। অদ্ভুতভাবে মাঝে মাঝে তার চোখের ভেতর থেকে মনি উধাও হয়ে গিয়ে সাদা ফ্যাকাশে অংশটা বেরিয়ে থাকছে। আবার কখনো কখনো পায়ের পাতা দুটো উল্টো হয়ে ঝুলে আছে। রত্না যেন নিজের মধ্যে নেই। কই গো, শুনলাম বাড়িতে মা লক্ষ্মী এসেছে। কই, মা লক্ষ্মীকে নিয়ে আসো দেখি। বছর 60 বয়সের এক বৃদ্ধ ভদ্রলোক হাতে 2 ঠোঙা মিষ্টি আর বড় একটা ইলিশ মাছ ঝুলিয়ে নিয়ে জমিদার বাড়ির মূল ফটক দরজা দিয়ে হাঁক পেড়ে ঢুকলেন। সাথে সাথে বীরবালা দেবী অবাক হওয়ার দৃষ্টিতে মুখে একগাল হাসি নিয়ে এগিয়ে আসেন সেই বৃদ্ধ লোককে খেয়াল করে। বীরবালা দেবী তড়িঘড়ি বাকি সমস্ত চাকর বাকরদের, মেয়ে বৌমাদের ডেকে ডেকে জড়ো করলেন। এই বড়, মেজো, ছোট, কে কোথায় আসিস? তাড়াতাড়ি আয়, দেখে যা কে এসেছে। দাদা, তুই কতদিন পরে এলে? তোমায় কে খবর দিল গো বাড়িতে লক্ষ্মী আসা? কথাটা বলার সাথে সাথে সাদা শাড়ির আঁচল দিয়ে চোখের কোল মুছতে থাকেন বীরবালা দেবী। কিন্তু তুমি তো সবই জানো দাদা, মেয়ের গায়ে কাঁচা সোনার মতো রং হয়েছে, মুখটা যেন একেবারেই লক্ষ্মী প্রতিমা বসানো। কিন্তু অমন কাঁচা সোনার রঙের মেয়েকে যে এই বাড়িতে। মাঝপথে বীরবালা দেবীকে থামিয়ে দিলেন সেই বৃদ্ধ ভদ্রলোক। তারপর চোখ সরু করে সমস্ত বাড়িটা ঘুরে ঘুরে একটু দেখলেন। তারপর বীরবালা দেবীর হাতে মাছ আর মিষ্টিটা ধরিয়ে দিয়ে বললেন, তোকে আর কিছু বলতে হবে না বীরু, আমি সব জেনে শুনেই এসেছি এখানে। এখন বেশ বিকেল হয়ে গেছে, একটু পরেই জুপ করে কার্তিক মাসের সন্ধে নামবে। আমি বরং একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়নি, সেই কোন সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছি। তারপর বীরবালা দেবীর কানের কাছে গিয়ে সেই ভদ্রলোক বললেন, আসলে বীরু, আমি এই বাড়িতে আগেও এসেছি, সমস্ত ঘটনাই আমি জানি। কিন্তু তুই ভয় পাস না, তুই তো আমাকে চিনিস। আমার ক্ষমতা এখন আগের থেকে আরো অনেক গুণ বেশি হয়েছে। ভদ্রলোকের নাম
শঙ্করানন্দ চট্টোপাধ্যায়। দীর্ঘ 30 বছর ওকালতি করে কাটিয়েছেন জীবন। লোকটার এত গুণ রয়েছে, এত ক্ষমতা রয়েছে, তবুও মানুষের সাথে অমায়িকভাবে মিশে যান। একেবারে হাসি খুশি বেজায় রসিক মানুষ। তবে এসব কিছুর পাশাপাশি তার আরও একটি বিশেষ গুণ রয়েছে। সন্ধেবেলায় সমস্ত কাজকর্ম সেরে একবার রত্নার সঙ্গে দেখা করতে চান শঙ্করানন্দবাবু। ইতিমধ্যে তিনি এই বাড়ির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। রত্না সকালের পর থেকে সারাদিন একবারও বাইরে বের হয়নি। বিছানায় শুয়ে একভাবে ছাদের দিকে তাকিয়ে রয়েছে সে। নতুন বউয়ের অমন অবস্থা দেখে বাড়ির সকলে ভীষণ চিন্তিত। মেয়েটা যেন নিস্তেজ হয়ে গেছে। রত্নার ঘরে শঙ্করানন্দ ঢুকতেই রত্না হঠাৎ করেই জেগে উঠল। শঙ্করানন্দ তার কাছে বসে তার মাথায় হাত দিতে চাইল। তৎক্ষণাৎ হিংস্র একটা গর্জন করে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল সে শঙ্করানন্দকে। শঙ্করানন্দকে দেখে মনে হলো তিনি যেন তৈরি ছিলেন এই অপ্রত্যাশিত আঘাতের জন্যই। সঙ্গে সঙ্গে নিজের হাত থেকে একটা কালো রঙের সুতো খুলে পরিয়ে দিল রত্নাকে। আর তাতেই রত্নার চেহারা পরিবর্তিত হতে লাগলো একটা বিভৎস ভয়ানক নারীর মূর্তিতে। চোখের মণি ক্রমশ সাদা হয়ে গেল তার। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসতে থাকলো লম্বা সদন্ত। মাথাটা হেলে পড়ল ডান দিকে, আর মুখ থেকে বেরিয়ে আসলো অবিকল কাজলার মতো সেই আঠালো এক তরল। তার সাথেই রত্নার 2 হাত একদম পিছনের দিকে ঘুরে গেল বেঁকে। 4 পেয়ে মাকড়সার মতো সে ভেসে থাকলো শূন্যে। জমিদার বাড়ির মেয়ে বউরা সবাই অবাক হয়ে দেখছে সেই গা শিউরে ওঠা দৃশ্য। শূন্যে ভেসে রয়েছে রত্না। তার লম্বা খোলা চুলগুলো প্রায় মাটি স্পর্শ করেছে। সারা ঘর জুড়ে একটা কনকনে ঠান্ডা শীতল পরিবেশ। চারপাশটা কেমন যেন গুমোট হয়ে রয়েছে। লণ্ঠন আর মোমবাতির মৃদু আলোয় সে দৃশ্য যে কারো দেখলে পিলে চমকে যাবে। কিরে, কি চাস তুই? রত্নার শরীরে যেন রত্না নেই, অন্য কেউ তার গলা দিয়ে কথা বলছে। যা ছোটবেলা থেকে চেয়ে এলাম কিন্তু এখনো পেলাম না, সেটাই চাই। আর চাইও সোনার বরণ মেয়েটার নরম শরীর। মেয়েটা ধপধপে সাদা ফর্সা কাঁচা সোনার মতো রং পেয়েছে। সাদা চামড়ার রং যে আমার চোখে সয় না রে। নিজের হাতের মুঠোর মধ্যে করে কিছু একটা নিয়ে বাইরের দিকে ছড়িয়ে দিলেন শঙ্করানন্দ। আর সাথে সাথে বাইরে বেরিয়ে এসে দরজাটায় লাল কাপড় আর মহাদেবের ত্রিশূল আটকে রাখলেন। সবার মুখে চিন্তার ছাপ। অমলের অবস্থা ভীষণ খারাপ। কাদম্বির চোখে জল আসছে তার একমাত্র সখী, তারই সমবয়সী ছোট বৌদির এমন অবস্থা দেখে। কাদম্বি 2 হাতে চোখের জল মুছে ফুঁপিয়ে ফুঁপিয়ে জিজ্ঞাসা করল, কেন কাজলা বলে সেই অভিষেক আবার ছোট বৌদির শরীরে প্রবেশ করলো নাকি? কেন এত হিংসুরে, এরম প্রাণ নাশকারী? এই বাড়ির সবচেয়ে পুরনো সদস্যা বীরুবালা দেবী। তারই চোখের সামনে ঘটেছিল সমস্ত ঘটনা। তার মেয়ে কাদম্বির কথায় যেন সেই ঘটনা চোখের সামনে জীবন্ত হয়ে ফুটে উঠল তার। বীরুবালা তখন 10 বছরের নববধূ। সদ্য বিয়ে করে এসেছে এই জমিদার বাড়ির মেজগিন্নি হয়ে। এত আড়ম্বর, এত জাঁকজমক, এত বড় বড় বাড়ি দালান আগে সে কখনো দেখেনি। সামান্য নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছিলেন বীরুবালা দেবী। একমাত্র এই বাড়িতে সখী পেয়েছিলেন তার ননদ কাজলাকে।
বীরুবালা দেবী যে অসাধারণ সুন্দরী ছিলেন তেমনটা নয়, খুবই সাধারণ ছিমছাম চেহারা। বিকেল হলেই বীরুবালা দেবী আর কাজলার খেলা ছিল বাড়ির পিছনের কদমতলায় টাঙানো দোলনাতে দোল খাওয়া, রান্নাবাটি খেলা ইত্যাদি। কাজলা আর বীরুবালা একে অপরের ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছিল। কাজলা, তোর তো বিয়া হইয়া যাইবে, তখন আমি কার লাগে দোল খেলবো? দোষ পাগলি, আমি যে কালো, আমার পাত তো জুটবে না। না রে সখী, তোকে যখন লাল বেনারসিতে সাজাইব, কপালে চন্দন লাগাইব, হাতে স্বর্ণের চুড়ি বালা, গলার হার মালা, কান পাশা দেব, চুইলে টান টান কইরে খোঁপা বেঁধে দিব, তোরে কি সুন্দর লাগবে। হ, মোটেও সুন্দর লাগবে না। কতজন তো দেখতে এলো, কারোর নজরে পড়লাম না আমি। কালকে বাবাকে বলতে শুনেছিলাম, হরি কাকা বলছিল আমি নাকি দেখতে খারাপ, গায়ের রং কালো, ওই জন্য সমস্ত পাত্রপক্ষ আমার বিয়ে করার জন্য রাজি হচ্ছে না। তুই বল তো বীরু, আমি কি সত্যিই খুব খারাপ? ধুর পাগলি, তোর চোখটা কি সুন্দর জানিস তুই? লোকজনে পাগল, ওরা আসল সুন্দর না দেখে গায়ের রঙের পিছনে ছোটে। ওসব ছাড়, তুই দোলনাতে বস, আমি তোরে দোল দিই। দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি। আস্তে আস্তে সূর্য চলে গেল গোধূলিতে। সমস্ত আকাশ কমলা আভায় মেতে উঠল। সন্ধে নেমে এলো গোস্বামী জমিদার বাড়ির আকাশে বাতাসে। এর মধ্যে কেটে গেছে আরো বছরখানেক। বয়স বেড়েছে দুজনেরই। কাজলার বয়স এখন 14। মুখশ্রী আগের চেয়ে আরো সুন্দর হলেও গায়ের রঙের কোনো পরিবর্তন হয়নি। গায়ের রং ছিল কুচকুচে কালো। কতজনই যে তাকে ঠাট্টা করে বলতো মা কালী যেন এসেছে এ বাড়িতে। কান খাড়া করে সেদিন রাতে বীরুবালা আর তার একমাত্র সখী কাজলা তাদের বাবার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে পেল জমিদার হরগোবিন্দ বলছেন, ভাবছি পাশের শ্যামলা গ্রামের মাকাল বেরার সাথে বিয়ে দিয়ে দেবো কাজলার। আমাদের সম্ভ্রান্ত জমিদার বংশ, এই বংশের কোনো মেয়েই এত বছর অবধি বাপের ঘরে থাকেনি। তাছাড়া ওই মেয়ের ওই গায়ের রঙের জন্যই বিয়ে হচ্ছে না কোনো ভালো জমিদার বাড়িতে। এর বেশি আমি আর কোনো উপায় দেখলাম না। মাকালদের সম্ভ্রান্ত পরিবার অবস্থা খারাপ নয় তেমন। তাছাড়া জমিদার বাড়ি থেকে ওর জন্য সমস্ত কিছুই পাঠানো হবে, মেয়ের কোনো অভাব অনটন থাকবে না জীবনে। তা শুনে কাজলার মা বললেন, দোহাই তোমার, কি করছো তুমি এটা? ও লোকের বয়স কত তুমি জানো? হ্যাঁ, আমার মেয়ে তো ওর হাঁটুর বয়সে। আর তার উপর লোকটা ভালো নয়, মদ মাতালে। শুনেছি বাইজি বাড়ির সাথে বেশ ওঠা বসা রয়েছে তার। ওগো ওগো, জেনে শুনে মেয়েটাকে অমন বিপদের মধ্যে ফেলে দিও না। লক্ষ্মীটি পায়ে ধরি তোমার। আমার আমার মেয়ের গায়ের রং কালো তো কি হয়েছে? তুমি কোনো গরিব ঘরের ছেলে দাও তাও ভালো, কিন্তু মেয়েকে অমন মানুষের হাতে তুলে দিও না। তিনি অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু গোস্বামী জমিদার বাড়ির কোনো পুরুষই নারীর কথায় গলে না। 1-1.5 মাসের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায় কাজলার। বীরুবালার চোখে জল। তার একমাত্র সখী চলে যাবে বাড়ি ছেড়ে। পড়ে থাকবে কদম গাছের পাশে সেই দোলনাটা। বীরুবালা সেদিন দোল দিতে দিতে কাজলাকে বলে, আচ্ছা সখী, তোর বিয়া হইয়া গেলে আমারে মনে থাকবে? কেন থাকবে না? স্বামী সোহাগ পাইলে সব ভুলি যাবি, তখন 9 মাসে 6 মাসে একদিন আইবি। আমি একা হয়ে যাব। কেন? ততদিনে তোর কোলে কত ছেলে পুলে চলে আসবে দেখবি। তা খোকার তুই বুঝি এক হইলি? সুখ দুঃখের কথা বুঝি খোকার সামনে করব? দোল দোল দুলুনি,
রাঙা মাথায় চিরুনি, মা কাল আসবে এখুনি, বউ নিয়ে যাবে তখুনি। দেখবি আমার ননদিনী রায়বাঘিনী কত সুন্দর করে তোরে বিয়ের দিনটা সাজাই দিব। স্বামীর ঘর আলো করে রোস। অবশেষে বিয়ের দিন উপস্থিত হয়। রীতিমতো সুন্দর করে সেজে গুজে বিয়ের পিঁড়িতে বসে পড়ে কাজলা। কিন্তু লগ্ন পেরিয়ে যায়, বর আসে না। অবশেষে অনেক রাত করে মদ্যপ অবস্থায় প্রায় 50-এর কাছাকাছি বয়স্ক বিপত্নিক মাতাল এসে উপস্থিত হয় বিয়েতে। কোনো মতে সিঁদুরদান শেষ করে শ্বশুর বাড়িতে পাঠানো হয় কাজলাকে। বুকের ভিতরটা কেমন যেন পাথর হয়ে যায় বীরুবালার, নিজের সখীরা আসন্ন ভবিষ্যতের কথা ভেবে। ঠিক যেভাবে নিজের হাতে সুন্দর করে সাজিয়েছিল বীরুবালা তার ননদিনী রায়বাঘিনীকে, সেই ননদিনী কি আদৌ সুখে থাকবে এই মাতালের সাথে? তবু মুখ বুজে সহ্য করে যায় সমস্ত কিছু, কারণ এই গোস্বামী জমিদার বাড়ির মেয়েদের সবসময় পর্দার আড়ালে রাখার নিয়ম ছিল। বিকেল হলে একা একাই দোলনায় গিয়ে বসত বীরুবালা। ততদিনে তার পেটে প্রথম সন্তানের আগমন ঘটেছে। মনটা বড্ড ছটফট করত তার প্রিয় সখীর সাথে এই সমস্ত গল্প করতে। শুধু ভাবত কতক্ষণে এই বাড়িতে আসবে সে, আর এই এতদিনের সমস্ত গল্প তাকে করবে বীরুবালা। অবশেষে বিয়ের ঠিক 5 মাসের মাথায় এই বাড়িতে প্রথম পা রাখল কাজলা। আর কাজলাকে দেখে সমস্ত শরীর যেন ঠান্ডা হয়ে গেল বীরুবালার। জড়িয়ে ধরে আদর করতে গেল তার সবচেয়ে প্রিয় সখীকে। এতদিনের এত গল্প সবকিছু জমিয়ে রেখেছিল সে, কিন্তু একই চেহারা হয়েছে তার ননদিনী রায়বাঘিনীর। বিয়ের পরে তো মেয়েদের রূপ খোলে, কিন্তু তার সমস্ত শরীর রোগে ভুগে জরাজীর্ণ। চোখের তলায় মোটা কালশিটের কালি তার শরীরের রঙের থেকেও আরো কালো। শুকিয়ে যাওয়া ঠোঁট আর চোখ দুটো কেমন যেন ঘোলাটে ঘোলাটে। সারা গায়ে লাল লাল আঘাতের চিহ্ন, আর গলার কাছে অনেকটা ঘা। কপালের বেশ কিছু জায়গায় কালশিটে হয়ে ফুলে আছে। জমিদার বাড়ি থেকে তার জন্য গা ভরা গয়না পাঠানো হয়েছিল, কিন্তু সেই যখন এই বাড়িতে এলো তার গায়ে কোনো গয়না নেই। সখী, তোরে দেখে তোর স্বামী সোহাগের কথা জিজ্ঞাসা করবনি, কিন্তু একখান কথাই কইব, তুই আর ও ঘর যাসনি, তুই তো মরে যাইবি সখী। কাজলা সামান্য হেসে বীরুবালার পেটে হাত রেখে বলল, বা তোর প্রথম সন্তান আসছে, আনন্দ কর। জানিস না শ্বশুর বাড়ি থেকে মেয়েদের বাপের বাড়ি এলে কত গাল মন্দ শুনতে হয়। ভগবানের কাছে প্রার্থনা করি তোর মেয়ে যদি হয় যেন সাদা ফর্সা রঙের হয়। কোনো যুগেই কালো মেয়েদের সম্মান ছিল না রে। কালো হলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই ঘরেই অনেক কথা শুনতে হয়। আর আমার মতো রোজই অত্যাচারিত হতে হয় স্বামীর হাতে। দেখ বীরু, আমার স্বামী আমায় কিভাবে সোহাগ করেছে, দেখ না দেখ। বলেই কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল কাজলা। এরপরেও প্রায় মাস 2 কেটে গেছে। বহুবার কাজলার শ্বশুর বাড়িতে পত্র পাঠানো হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসেনি। অবশেষে একদিন উত্তর এলো। মাতাল আরও এক পাত্রীকে বিয়ে করেছে, সুলক্ষণা সুন্দরী উজ্জ্বল বর্ণের। এমন কালো মেয়েকে সে ঘরের বউ করে রাখতে পারবে না। তাতে আশেপাশের লোকজন তাকে 5টা কথা শোনাচ্ছে। কাজলার উপর নেমে আসতে থাকে নানান এলোমেলো কথার বর্ষণ। কেবল বিকেল বেলায় কদমতলার কাছে
দোলনায় বসে গোধূলি সূর্য ডুবে যাওয়া দেখে সে। ততদিনে বীরুবালার 9 মাস পূর্ণ হয়েছে। যে কোনো সময় তার কোলে সন্তান আসবে। ঠিক এমনই একদিন সন্ধেবেলায় বাড়ি জুড়ে হৈ হৈ পড়ে যায়। বীরুবালা যখন তার 9 মাসের পেট নিয়ে কদমতলায় যায়, সে দেখতে পায় তাদের সবচেয়ে প্রিয় জায়গা সেই কদম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে তার ননদিনী রায়বাঘিনী, থুড়ি তার সবচেয়ে প্রিয় সখী কাজলা। দোলাটা তখনও দুলছে বাতাসে। কাজলার মুখটা কি বিভৎস ভয়ানক হয়ে রয়েছে। গলাটা ডান দিকে কাত হয়ে রয়েছে, অনেকটা জিভ বেরিয়ে এসেছে তার সঙ্গে বেরিয়ে আসছে লালচে আঠালো তরল। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসছে। মুখে প্রচন্ড যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। দুহাত দিয়ে নিজের চোখ ঢেকে নেয় বীরুবালা। আর সহ্য করতে পারে না সে। কিন্তু ঘটনা হয়তো এখানে থেমে যেতে পারত, কিন্তু থামল না। এরপরেই শুরু হলো একের পর এক মৃত্যু। প্রথমেই মৃত্যু হলো সেই মাতাল বরের। তাকে যেন কেউ ছিঁড়ে কুঁড়ে খেয়েছে, তার ধড়মুন্ডু আলাদা করে দিয়েছে কেউ। গোস্বামী জমিদার বাড়ির পিছন দিক থেকে মাঝে মাঝে শোনা যায় সেই ছড়া কেটে কেটে কাজলা দোল খাচ্ছে তার লম্বা চুলের ঝাঁকা নিয়ে। সেই থেকে শুরু হয় কাজলাকে খাবার দেওয়ার পালা। বাড়ির কুলপুরোহিত জানিয়ে দিয়েছিল কাজলার আত্মা সহজে মুক্তি পাবে না। প্রচন্ড মনের জেদ নিয়ে মরেছিল সে। বছর 14 বেশি যদি কোনো আত্মা পৃথিবীতে থাকে, তাহলে সে পিশাচিনীতে পরিণত হয়। পুরোহিত নির্দেশ দিয়েছিল প্রত্যেক দিন থালা ভরা খাবার তার সামনে রেখে দিয়ে আসতে। তার ক্ষুধা না মিটলে সে এই বাড়ির মানুষকে আক্রমণ করবে। অনেক চেষ্টা করা হয়েছিল, শান্তি সস্তায়ন করা হয়েছিল, কিন্তু কাজলার আত্মা ওইভাবেই জমিদার বাড়িতে রয়ে গিয়েছে বছরের পর বছর ধরে। সেই থেকেই প্রত্যেক দিন দুপুরবেলায় থালা ভরা খাবার সাজিয়ে তার সামনে নামিয়ে দেওয়ার চল রয়েছে। প্রতিদিন পালা করে বাড়ির মেয়েরা তার সামনে যায় খাবার দিবে। তবে লাল শাড়ির উপর বড্ড লোভ তার। বউ মানুষকে দেখলে তার শরীরে ভর করতে ইচ্ছে করে। তারও ইচ্ছে করে আর 5টা ভালো বউয়ের মতো সংসার করতে। তাই কাজলাকে খাবার দিতে গেলে লাল শাড়ি পরে যাওয়া নিষিদ্ধ। আর মাথার সিঁদুর আর রূপশ্রী মুখ যাতে দেখতে না পায় সে, তার জন্য সবাইকে মাথায় ঘোমটা দিয়ে রাখতে হয়। বাড়ির ছোট বউ রত্না ঠিক সেই ভুলটাই করেছিল। সেই অভিশাপের পর থেকে এ বাড়িতে যতজন ফর্সা বউ এসেছে কিংবা যতজন ফর্সা মেয়ে হয়েছে, তারা কেউ টেকেনি, ভবিষ্যতেও হয়তো পারবে না। বীরু, তুই তোর নাতনিকে আমার কাছে নিয়ে আয়। বীরুবালা দেবী সময় নষ্ট না করে নিয়ে আসে তার নবজাতিকা নাতনিকে। শঙ্করানন্দ তার কপালের মাঝে হাত দিয়ে কি যেন একটা মন্ত্র পড়ে, আর তাতেই যেন ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়। রত্নার গলা দিয়ে সেই কাজলা চিৎকার করে বলে ওঠে, পারবি না, পারবি না, বাকিদের মতো আমি ওকেও শেষ করব। এ বাড়িতে কোনো সাদা চামড়ার মেয়ে আসবে না। খুব কষ্ট হয়েছিল আমার, খুব, যখন গলায় ফাঁস লাগাচ্ছিলাম, যে বেরিয়ে আসছিল বাইরে। কেন, কি দোষ করেছিলাম আমি? আমি তো আর 5টা বউয়ের মতো সংসার করতে চেয়েছিলাম সুখে শান্তিতে।
কেন ছেলেদের গায়ের রং নিয়ে কোনো সমস্যা হয় না, শুধু মেয়েদের গায়ের রং নিয়ে সমস্যা হয় কেন? ছোটবেলায় গায়ের রং কালো ছিল বলে নাম রেখেছিল কাজলা, কিন্তু যত বড় হই গায়ের রং যেন আর খোলে না। স্বামী রোজ রাতে গায়ের রঙের জন্য খোঁটা দিয়ে মারতো, খুব কষ্ট হতো খুব। এবারে ছোট গিন্নি রত্নার শরীরে ঢুকে আমি অমলের আদর ভালোবাসা পেয়েছি, যা আমি এতদিন চেয়েছিলাম। কিন্তু আমি খাবই ওই ছোট্ট মেয়েটাকে। তারপর প্রচন্ড একটা হুঙ্কার শোনা যায়, আর দরজাটা আপনা থেকেই খুলে যায়। বিভৎস ভয়ানক মুখ নিয়ে 4 পায়ে মাকড়সার মতো হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে আসে রত্না। অচেনা ভাষায় কি সমস্ত মন্ত্র পড়েই চলেন শঙ্করানন্দ চট্টোপাধ্যায়, কিন্তু তিনি বুঝতে পারেন এতে কোনো কাজ হবে না। প্রচন্ড অপমান আর কষ্ট নিয়ে মারা গেছে কাজলা। কিছু না পেয়ে অবশেষে তার কোমরে বাঁধা একটা লাল তাবিজ পরিয়ে দেয় নবজাতিকার হাতে। সেই তাবিজের গুণেই রত্না ভয় পেয়ে চলে যায় পিছনের দিকে। তারপর সেই ছড়া কাটতে কাটতে দোল খেতে থাকে। দোল 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 দুলুনি, রাঙা মাথায় চিরুনি, মা কাল আইবে এক্ষুনি, চিবায় খাবে তখনই। মা কাল যায় ভালো বউ, লাজে রাঙা রসের মুখ। আমায় ক্ষমা করে দিও অমল, এবারের নবজাতিকাকে আমি রক্ষা করতে পারবো না। তাকে বাড়ি থেকে দূরে রেখো। তার হাতে আমি মা রক্ষাকালীর তাবিজ বেঁধে দিয়েছি, পারলে রাস্তায় বাড়ি থেকে বেরোতে পারবে না। তাই সে বাড়ি থেকে দূরে থাকলে তার কোনো সমস্যা হবে না। সেদিন রাতে ওই ঘটনার পরে অমল ভীষণ ভয় পেয়ে গিয়েছে। তাই সকালেই লোক পাঠিয়েছিল তার বড় মামা শঙ্করানন্দ চট্টোপাধ্যায়কে এ বাড়িতে আনার জন্য। সাথে একটা লম্বা চিঠিও লিখে দিয়েছিল সমস্ত ঘটনার বিবরণ দিয়ে। ওকালতির পাশাপাশি একজন তন্ত্রসিদ্ধ মানুষ এই শঙ্করানন্দ। বহুদিন তিনি শ্মশানে সাধনা করেছেন, এমনকি টুকটাক যজ্ঞ আচার অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন করতে পারেন তিনি। এই সমস্ত কিছু ভেবে বাড়িতে কাউকে না জানিয়ে তার বড় মামাকে আনতে পাঠায় অমল। আজ প্রায় আরো 3 দিন গেছে শঙ্করানন্দ চট্টোপাধ্যায় রয়েছেন এই বাড়িতেই। হাতে সময় সামান্য। ওলাই চণ্ডীতলার মাঠে রত্নাকে না নিয়ে গেলে রত্নার শরীর থেকে আর নামানো যাবে না কাজলার আত্মাকে। সেদিন সন্ধেবেলায় বাড়ির ছাদে উঠে গিয়ে অমল আর তার বড় মামা শঙ্করানন্দ চ্যাটার্জি গপ্প করছেন। অমলের মন মেজাজ একেবারেই ঠিক নেই। সংসারের কোনো কাজে তার মন নেই। ব্যবসায়িক হিসেব নিকেশ সবেতেই সমস্যা বাঁধছে। সে বাড়ির আর বাকি পুরুষদের মতো নিজের স্ত্রীকে অবহেলা করতে কিছুতেই পারবে না। রত্নাকে সে নিজের হাতে সিঁদুর পরিয়ে এ বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির লক্ষ্মীর অসম্মান সে কি করে করে? তাই যে কোনো অবস্থায় সে রত্নাকে বাঁচাতে চায়। তো আমার রত্না, ও কি করে বাঁচবে? ওকে আমি আবার আগের মতোই চাই। তুমি দয়া করে কিছু করো বড় মামা। আমি রত্নাকে ছাড়া বাঁচবো না। দয়া করে কিছু করো তুমি। শঙ্করানন্দ চোখ বন্ধ করে কি যেন ভাবলেন। তারপর শীতকালের আকাশে, কুয়াশা ঘেরা আকাশের মিটি মিটি তারার দিকে তাকিয়ে তিনি বললেন, ওকে তো ওলাই চণ্ডীতলার মাঠে না নিয়ে গেলে কোনোভাবেই সম্ভব নয় সুস্থ করে তোলা। কিন্তু বড় মামা, আমি কি করব? যেই বাড়ি আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ততবারই কোনো না কোনো বড়সড় বিপদ ঘটেছে। সেই ব্যবস্থা হয়তো আমি করতে পারি, কিন্তু এ বাড়িরই সে পুরনো অভিশাপ জন্ম জন্ম ধরে থাকবে। এ সুরাহার জন্য কোনো শক্তি নেই। সমাজের কাছে মেয়েরা তো এখনো পণ্য।
তাদের গায়ের রং কালো বলে কত অবহেলা, অথচ মা কালীকে আমরা কত যত্ন করেই না পুজো করি। ঠিক তার পরের দিনই অমল, কাদম্বী, শঙ্করানন্দ তিনজনে মিলে রত্নাকে ঘুম পাড়িয়ে নিয়ে যায় ওলাই চণ্ডীতলার মাঠে। প্রায় 8 ঘন্টা ধরে শঙ্করানন্দ এবং সেখানকার এক যোগী সন্ন্যাসী দুজন মিলে বড় রকমের হোম ক্রিয়া করে শরীর থেকে ছাড়ায় কাজলার আত্মাকে। তবে এই কাজটা একেবারেই সহজ ছিল না। দুজন সন্ন্যাসী, শঙ্করানন্দ এবং রত্না, তিনজনেরই প্রাণ সংশয় ছিল। তবুও শেষ পর্যন্ত তারা সফল হয়। তবে কাজলা রত্নার শরীর থেকে চলে যাওয়ার সময় বারবার বলেছিল, আমি বাঁচতে চেয়েছিলাম, আমাকে বাঁচতে দেওয়া হলো না। বউ মানুষ দেখলে আমার বড্ড লোভ জাগে। মাথা ভরা সিঁদুর, গায়ে লাল শাড়ি, হাত ভর্তি শাখা পলা। আমি কিন্তু আবার আসব। আমার মৃত্যু নেই, আমার বিনাশ নেই। সেদিনের পর থেকে রত্না একটু সুস্থ হয়েছিল, কিন্তু বেচারি সেদিনের খাবার দেওয়ার পর থেকে আর কোনো ঘটনাই মনে করতে পারেনি। তার শুধু এটুকুই মনে পড়েছিল যে সে কাজলাকে খাবার দিতে গিয়েছিল। মাঝে সেই 10-12টা দিনের স্মৃতি তার জীবন থেকে মুছে গেছিল। সময় যায়, রত্নার শরীরেও বাসা বাঁধে ভয়ানক রোগ। আগের মতো সেই হাসি খুশি চঞ্চল আর কোনোদিনই হতে পারেনি সে তারপর থেকে। তবে অমল কোনো সময় তাকে একা হতে দেয়নি। ধীরে ধীরে রত্নার সারা শরীরে কালো কালো ছোপ ছোপ ঘা শুরু হয়। কদিন বিছানায় শয্যায় থাকার পরে সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায়। তবে রত্নার এক মেয়ে হয়েছিল, তারও গায়ের রং হয়েছিল কালো। তবে মুখশ্রী পুরো রত্না বসানো, টানা টানা চোখ, পাতলা ঠোঁট, টিকালো নাক, মাথা ভরা ঘন কালো চুল। রত্নার মেয়েটিও ধীরে ধীরে বড় হয় জমিদার বাড়ির ছত্রছায়ায়, সেই অভিশাপের মধ্যে দিয়েই। মেজগিন্নির সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটিকে মানুষ করা হয়েছিল তার পিসির বাড়িতে। সেদিনের পর থেকে তার এ বাড়িতে আসার সৌভাগ্য আর কখনোই হয়নি। ধীরে ধীরে যুগ পাল্টায়, কিন্তু গোস্বামী জমিদার বাড়ির সেই কদম গাছের তলায় দোলনা থেকে এখনো ভেসে আসে সেই ছড়া কাটার শব্দ। জমিদার বাড়ি এখন জরাজীর্ণ, বহুদিনের পুরনো। সেখানে আগের মতো নেই আর কোনো উচ্ছ্বাস। সবাই সেই বাড়ি থেকে চলে গেছে বহু বহু দূরে। অভিশাপের মতো পড়ে রয়েছে সেই বিরাট জমিদার বাড়ি, সেই অভিশাপ যার কোনো সমাধান নেই। যতদিন পৃথিবী রয়েছে, যতদিন মানুষ রয়েছে, যতদিন কালো মেয়ে রয়েছে, ততদিন সকলের মধ্যে রয়েছে কাজলা। শুনছিলেন সুদেষ্ণা ঘোষের কলমে শ্যামলা গাঁয়ের কাজলা মেয়ে। গল্পপাঠ ও হরগোবিন্দের চরিত্রে কৌশিক, কাজলা ও কাজলার মায়ের চরিত্রে কাব্যশ্রী, রত্নার চরিত্রে
বর্ণিশা, কাদম্বী, অর্পিতা, অমল, কুন্তল, অতুল, আসঞ্জন, বীরুবালা দেবী ও দাইমার চরিত্রে মৌটুসী, শঙ্করানন্দবাবুর চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী। পোস্টার ডিজাইন দীপক অধিকারী। শব্দ সংযোজন ও সাউন্ড এফেক্টসে তিয়াশা ও শ্যাডো। পরিচালনায় টিম বিভা ক্যাফে। পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন। পরবর্তী সপ্তাহে ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।